এরপরে বক্তব্য রাখবেন আইএসএফ এর চেয়ারম্যান তথা গোটা বাংলা জুড়ে ভাইজান প্রতিদিন দুটো তিনটা করে প্রোগ্রাম করছেন, ক্লান্ত শরীর, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। আর আমি তার আগে অনুরোধ করবো একটু ভিড়টা প্লিজ, ভাইজানের এই উৎসাহ, ভাইজানকে ভালোবেসে একটু রাস্তাটা, অনেকগুলো চেয়ার ওখানে ফাঁকা রয়েছে, প্লিজ, তাহলে ট্রাফিকটা সুবিধা হবে। ধন্যবাদ। আরামবাগ ধন্যবাদ জানাই আপনাদের আরামবাগ শহরের মানুষদের। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকা অধিকার সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের এই অধিকার সবাই দিয়েছে, ধন্যবাদ জানাবো। আমাদের এখানে যারা বিভিন্ন স্ট্রিমের মিডিয়ারা আছেন, আমাদের এই অধিকার সভার লক্ষ্য উদ্দেশ্য বাংলার বাইরে ছড়িয়ে দিতেও সহযোগিতা করছে। ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদের, যাদের সহযোগিতায় আজকে আমরা এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে করতে পারছি। আর আমি ক্ষমা চেয়ে নেব দোকানদার বন্ধুদের কাছে যে আপনাদের দোকানের সামনে হচ্ছে, হয়তো কিছুটা সময় হলেও আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে। তবে একটা কথা আমি দোকানদার বন্ধুদের বলতে পারি, আজকে যেমন ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক কথা, সাথে একটা জিনিস আমি আপনাদের ইনশিওর করতে পারি, কোনো সময় যদি আপনারা আমাদের সুযোগ দেন, খেলা মেলার নামে প্রোগ্রামের নামে যে তোলাবাজি করা হয় দোকানে এসে, সেটাও কিন্তু আমরা বন্ধ করে দেবো। এটা বন্ধ, অর্থাৎ সারদামণি মিষ্টান্ন ভান্ডারের নামে 5,000 টাকার বিল কেটে দাও, ওরা খেলা মেলা হই হই করবে আর বিলটা দিতে হবে মিষ্টির দোকানদারকে, এগুলো চলতে দেবো না, এগুলো বন্ধ করে দেবো আমরা। হ্যাঁ, আসতে পারে মিষ্টির দোকানদারের কাছে, দাদা আমরা এই প্রোগ্রাম করছি, ভালোবেসে 5 টাকাও দিতে পারে, 5,000ও দিতে পারে, 500 দিতে পারে, ভালোবেসে যেটা দেবে সেটা নিতে হবে, সেই পলিসি আনবো। বন্ধুগণ, আমার পূর্বেকার বক্তারা অনেক বক্তব্য দিয়েছে, আমি যখন আসছিলাম আমাদের সাদ্দাম ভাই বক্তব্য শুনছিলাম, ওই যা পারে খেয়ে তৃণমূল হজম শক্তিটা খুব ভালো ওদের। যাক, আমি ওর সাথে একটা সাথে অ্যাড করবো, এরা বালি চুরি করলো, কয়লা চুরি করলো, শিক্ষা চুরি করলো, গরু চুরি করলো, বিধবা ভাতা থেকে কাটিং করে খাচ্ছে, খেতে খেতে এরা কি করলো, এখন মৃত মানুষের চোখও চুরি করে নিল। এরা কি লেভেলে পৌঁছেছে বুঝতে পেরেছেন? এদের হাত থেকে যত দ্রুত সম্ভব বাংলাকে আপনারা যদি না মুক্তি দিতে পারেন, আপনার আমার ক্ষতি। কারণ আপনাকে আমাকে বাংলায় থাকতে হবে। মমতা ব্যানার্জি তার পরিবারের লোকজন মিলিয়ে নেবেন আপনার আমার কথাটা, দেখবে তারা এখানে থাকবে না, সব বিদেশে সেট আপ হয়ে করে নিয়েছে অলরেডি। এ সরকার পরিবর্তন হবে, ওরা চলে যাবে, আমাদের মাথার উপরে ঋণকে চাপিয়ে দিয়ে তারা চলে যাবে। আমার বক্তব্য যদি তৃণমূলের বন্ধুরা শুনে হয়তো কিছুটা রাগ হবে, রাগ হোক, ভালো করে একটু মনোযোগ সহকারে শুনবেন। বাড়িতে গিয়ে বালিশে মাথাটা দিয়ে একটু চিন্তা করবেন, 2011 সালে পশ্চিম বাংলার নাগরিকের মাথা পিছু 11 থেকে 12,000 টাকা ঋণ ছিল। আজকে এগিয়ে বাংলা সব বললেও এই 14 বছরে সেই ঋণটা প্রায় 70,000 টাকা পৌঁছে দিয়েছে। ভাবুন, বাংলা এগিয়ে যাচ্ছে না, বাংলা পিছিয়ে যাচ্ছে। ঋণ হচ্ছে, হয়তো আপনি আমি বলতে পারি ঋণ হচ্ছে সরকার নিচ্ছে, এটা ভুল কথা। ঋণ তো অবশ্যই সরকার নিচ্ছে, পশ্চিম বাংলা সরকার নিচ্ছে, মেটাতেও কিন্তু পশ্চিম বাংলা সরকারকে হবে। কিভাবে মিটাবে? আপনার আমার মাথার উপরে ঋণটা চেপে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, এখান থেকে টাকা তুলে ওই ঋণটা লোনটাকে শোধ করবে। তাহলে ভাবতে হবে আপনাদেরকে, ওরা ঋণ নিচ্ছে, প্রকল্পের নামে লুট করছে, আর সুদের দায়িত্ব আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এই সরকার আমাদের দরকার নয়। সরকারের নামে যে সার্কাস চলছে, এটাকে বন্ধ করে নতুন সিস্টেম তৈরি করতে হবে। যে সিস্টেম আরামবাগ মেডিকেল কলেজে যে ভুল সিস্টেম চলার জন্য বাচ্চা চুরি হয়েছিল আপনারাও জানেন, ওইটা চলবে না। এমন সিস্টেম আনবো আমরা, নারীর অধিকার থাকবে, নারীর নিরাপত্তা থাকবে, স্কুলে শিক্ষা থাকবে, হসপিটালে ডক্টর থাকবে,
হবে, গণপরিবহন ব্যবস্থা শিথিল হবে, সুন্দরভাবে হবে এবং সাথে সাথে শিক্ষিত বেকার যুবক যুবতীদের হাতে কাজ হবে। সেই সিস্টেম আমাদেরকে তৈরি করতে হবে। এই সিস্টেম প্রতি 5 বছর ছাড়া ছাড়া আমাদের হাতে তৈরি করার সুযোগ আছে। সংবিধানের আর্টিকেল 326 আপনাকে আমাকে ভোটদানের স্বাধীনতা দিয়েছে। ওই স্বাধীনতা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, যে নতুন একটা সরকার আনবো, যে সরকার আমাদের কথা ভাববে, যে সরকার জনগণের কথা ভাববে, যে সরকার কৃষকের কথা ভাববে, যে সরকার ছাত্র যুবের কথা ভাববে, যে সরকার দোকানদার বন্ধুদের কথা ভাববে, যে সরকার সরকারি কর্মচারীদের কথা ভাববে, যে সরকার মানুষের কথা ভাববে, সেই সরকার আমাদের না নিয়ে আসলে এই যে দুরবস্থা চলছে এটা বাড়তে থাকবে, তো কমবে না। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে ভাবতে হবে যে আমরা কি করব। আপনার আমার হাতে সর্বোচ্চ পাওয়ার সংবিধান দিয়েছে। আমরা গর্বের সাথে বলি, আমারও দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের পরিচিতি মানুষ আছে। আমরা গর্বের সাথে বলি আমার মহান ভারতবর্ষ আমাদেরকে যা দিয়েছে পৃথিবীর অন্য কোনো দেশে ততটা ক্ষমতা দেয়নি। কিন্তু ক্ষমতা যদি বইয়ের পাতায় লিপিবদ্ধ থাকে তাহলেই সমস্যা। আজকে বইয়ের পাতাতে লিপিবদ্ধ আছে, আমরা তাকে বাস্তবে রূপ দিতে হবে। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। ভারতবর্ষের রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে 2200 থেকে 2500। 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি। সারা পৃথিবী আপনি দেখুন, যে সমস্ত দেশগুলোতে ভোটাভুটি হয়, সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলোকে একদিকে রাখবে, আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল দেখবে ওদের থেকে অনেক বেশি। এটাই তো আমাদের গণতন্ত্রের বড় একটা উদাহরণ, যে আপনি আমি চাইলে রাজনৈতিক দল খুলতে পারি। আমাদের এই জায়গাটা এক্সারসাইজ আমরা ঠিকঠাক করতে পারছি না। সংবিধান আপনাকে আমাকে প্রত্যেককে অধিকার দিয়েছে, কিন্তু অধিকারকে বাস্তবায়নের জন্য একটা সিস্টেম আছে, সরকার। সেই সরকারকেও কে তৈরি করবে? আপনি। সরকারকে আপনি তৈরি করবেন, কিন্তু ভুল ভাবে তৈরি করছেন বলে আজকে এই দুরবস্থা। আজকে আমাদের যে পুলিশ বন্ধুরা আছে, এখানে নিরাপত্তার দায়িত্বে আছে, কেউ ট্রাফিক ম্যানেজমেন্টে আছে, একটু খোঁজ নিয়ে দেখো ওই ভাইরা কতক্ষণ ডিউটি করছে। মমতা ব্যানার্জি সকাল বিকেল নতুন করে থানা তৈরি করে দিচ্ছে, ভালো কথা। সকাল বিকেল একটা করে থানার ঘোষণা দিচ্ছে, কিন্তু 2.5 লক্ষ শূন্য পদ আছে পুলিশে, সেটা কি পূরণ করছে? এটাকে ভাবতে হবে। ফলে সাবধানে যাবেন সব। ফলে নতুন থানা করে দিচ্ছে, কিন্তু আমাদের এই পুলিশ যারা আছে এদেরকে 8 ঘন্টার পরিবর্তে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। ওরা ধর্মীয় কাজে যাচ্ছে ভাই আমার, ওরা একটা ধর্মীয় কাজে যাচ্ছে, একটা রাজনৈতিক মঞ্চ। যখন আপনি ধর্মীয় মঞ্চে থাকবেন, যত ইচ্ছা ধর্মীয় স্লোগান দেবে না, এটা মাথায় রাখতে হবে। আমরা এটা গুলিয়ে ফেলি তো, এটা সমস্যা হয়ে যায়। বিজেপি এটা গুলিয়ে ফেলে, আর তৃণমূল গুলিয়ে দেয়, ধরতে দেয় না। বিজেপি ডাইরেক্ট করে, তৃণমূল ইনডাইরেক্ট করে। যাক, আমি আসা যাক। তাহলে সিস্টেম কি বলছে? শূন্যপদ পূরণ করতে হবে। 2.5 তোমার কাছে রাখো, সরি 2.5 লক্ষ শূন্যপদ আছে পুলিশের। আর একটা আমার এলাকার পুলিশ তো আমাদের পরিবারের কেউ বাইরে। এই পুলিশে যে ছেলে মেয়েগুলো ডিউটি করে আমাদেরই পরিবারের তো নাকি তারা কেন 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ডিউটি করবে? প্রশ্ন আমাদের কি তুলতে হবে? তাহলে 8 ঘন্টার জায়গায় 8 ঘন্টায় ডিউটি করবে এবং কেন্দ্রীয় সময়ারে দিয়ে যেতে পারি, সেই প্রশ্ন আমাদের বারবার করতে হবে। দুটো তিনটা জিনিস, সিস্টেম ভুল চলছে বলে এদেরকে বেশি খাটিয়ে নিচ্ছে, আবার ডিএটা দিচ্ছে না। সিস্টেম যদি সঠিক লোকের হাতে থাকতো কি হতো? ওই 2.5 লক্ষ শূন্যপদ পূরণ হতো। 2.5 লক্ষ শূন্যপদ পূরণ হওয়া মানে আরো 2.5 লক্ষ পরিবার ডাইরেক্ট উপকৃত হতো, আর ওই 2.5 লক্ষের জন্য আরো 2.5 লক্ষ পরিবার উপকৃত হতো ইনডাইরেক্টলি। 5 লক্ষ পরিবার শুধু পুলিশের শূন্যপদ পূরণ করলে এদের ডিউটি কমতো, 5 লক্ষ পরিবার সুখে স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতো। মানে কম করে 20 লক্ষ মানুষ, 4 জনে যদি পরিবার ধরি, ভারতবর্ষের পশ্চিমবাংলার 20 লক্ষ মানুষ স্বাচ্ছন্দ্যের জীবন কাটতো। এদিকে মমতা ব্যানার্জি জোর গলায় কি বলছে? বামেদের আমলে যত মানুষ রেশন পেত না, এখন তার থেকে বেশি মানুষ রেশন পাচ্ছে। এটা কি বাহবা নিবার কথা ভাই? এটা বাহবা নিবার কথা হলো? রেশন কারা নাই? আমি আমার কথা বলছি। আমি তো রেশন নিই না, কারণ আমার পরিবার আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য আছে, আর্থিকভাবে।
এগিয়ে আছে। কারা রেশন নিচ্ছে? আর্থিকভাবে যারা দুর্বল। তাহলে বামেদের আমলের থেকে এখন বেশি লোককে রেশন দিচ্ছে মানেই মমতা ব্যানার্জি নিজের কথায় নিজেই ধরা দিল যে বামেদের আমল থেকে এখন মানুষের গরিবিটা বেড়ে গিয়েছে। আমরা বরঞ্চ গর্বের বিষয় থাকতো মমতা ব্যানার্জির, এই অভিষেক ব্যানার্জির পিসির গর্ব করে বলতে পারতো আপনার এখানে যদি এমপি মহাশয় আছে যথেষ্ট, আমি দেখেছি নাকি উনি মাঠে কেউ মাঝে মাঝে চাষবাস করেন, আমি সহজ সরল মনে হয়, কিন্তু জানি না কতদিন সহজ সরল থাকবে, কারণ 10 চক্রে ভগবান ভূত আমরা সবাই জানি। যাক, ওই এমপি মহাশয়ের নেত্রী যদি বলতেন যে বামেদের আমলে যা মানুষ রেশন নিত তার থেকে এখন রেশন নেওয়ার পরিমাণ কমিয়ে গেছে, তাহলে হয়তো বাংলার মানুষ আর্থিকভাবে এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে সিস্টেম। সিস্টেমটা আপনারা পরিবর্তন করতে পারলে এই ভিক্ষা দেওয়াটা বেড়ে যাবে, আর আমরা মুখাপেক্ষী হয়ে থাকবো। আমাদের হাতে সংবিধান সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে, ভোট দানের ক্ষমতা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ভোটের যতটাই ক্ষমতা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোটেও অতটা ক্ষমতা, ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকীর ভোটারও অতটা ক্ষমতা, লক্ষ্মীকান্ত হাজদাদার ভোটারও অতটাই ক্ষমতা। এখানে যারা আছে আমরা প্রত্যেকের ভোটের একই ক্ষমতা। তো সুতরাং আমাদের সবার ভোটের একই ক্ষমতা, সংবিধান এটা আমাকে দিয়েছে। কিন্তু আমি আপনি আমাদের মধ্যে অনেকে ভোটের সময় আমার পাওয়ারটা আমি ভুলে যাই, ফলে আমরা ভুল জায়গায় ভোটটা দিয়ে ফেলি। দিয়ে ফেলার পরে 4.5 বছর ধরে মাথা চুলকায়, কি কাজ করলাম রে। কিন্তু ভোটের দিনে আপনাকে ঠিক জায়গায় ভোটটা দিতে হবে। ভোটটা যদি সঠিক জায়গায় একবার দিতে পারেন, কেরলের মতো আর পিছনে তাকাতে হবে না। কেরল এমন একটা রাজ্য দেখুন, ওখানে চরম দরিদ্রতার সীমার নিচে আর কেউ নয়। 60,000 মতো মানুষ ছিল, তাদেরকে ওই আপনার লক্ষ্মীর ভান্ডার দিয়ে বড় লোক করেনি। লক্ষ্মী ভান্ডার দিয়ে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা দিয়ে কেউ বড় লোক হয় না, তাদেরকে স্বাবলম্বী করেনি। 60,000-এর মতো মানুষ চরম দরিদ্র সীমার নিচে বসবাস করছিল, তাদেরকে টেনে ওপরে তুলেছে কিভাবে? সবার হাতে কাজ দিয়েছে, কাজের মাধ্যমে ওদের ইনকাম বাড়িয়ে ওদেরকে চরম দরিদ্র সীমার নিচে থেকে ওপরে তুলেছে। আর আমাদের পশ্চিম বাংলায় চিন্তা করার কাজ নেই, বাইরে রাজ্যে কি অত্যাচার হচ্ছেন, চলে আসুন, বলছে আপনাকে 5,000 টাকা দেবো। এতে কি মানুষের সংসার চলবে? সিস্টেমটা গুলিয়ে দেওয়া হচ্ছে, আর আমরা এই গুলালোটাকে ধরতে পারছি না। ধরবেন কি করে? ধরবেন, দেবেন, আমি জানি নাটক তো, আসল লোক পাবে না। মমতা ব্যানার্জির আমলে ভালো কাজ নেই চুরি ছাড়া। আমি দায়িত্ব নিয়ে বলছি, ক্যামেরা হচ্ছে তো ছোটখাটো কুচো নেতা যারা তৃণমূলের আছে, আমার কথা শুনে রাগ করবেন না। আমি বিধানসভায় এরকমই বলি, আপনার সেখানে নেত্রী থাকে, উত্তর দিতে পারে না। আমার কথা একদম রাগ করবেন না। আপনাদের যারা উপরে নেতা আছে তাদের বলবেন নওশাদ ভাই এসে এটা বলে গেছিল, ওর নামে একটু ব্যবস্থা গ্রহণ করতে। আমি তো এসে বলে যাচ্ছে, এখানে মুসলমানদের মাসিয়া সাজা ফিরাদ হাকিম, এই ওয়াকাফ নিয়ে লিখেছে না, সব থেকে বড় ওয়াকাফ চোর পশ্চিমবাংলার নাম কি জানেন? ফিরাদ হাকিম। ওকে ওনাকে বলবে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। কুচো নেতারা এখানে বুমসালা করলে হবে না তো। আমি কুচো নেতাদেরকে নিয়ে কোনোদিন কথা বলিনি ভাই, উনি ওনার জায়গাটা কালকে থাকবে নাকি ঠিক নেই। আমি গুলিয়ে যাচ্ছি, বক্তব্য দিতে অন্যদিকে চলে যাচ্ছি। আমিও ফিরে আসি যে আমরা সিস্টেমটা যদি না তৈরি করতে পারি, আমাদের দুরবস্থা হবে। আমি একটা করে উদাহরণ দেব। আজকে আমাদের দেখুন 3 নম্বর পয়েন্টে কি বলা আছে? ওবিসি সংরক্ষণ পুনর্বহাল এবং ফেক ST/SC সার্টিফিকেট বাতিল করতে হবে। সিস্টেম ঠিক না থাকার ফলেই তো আমাকে আজকে লিখতে হচ্ছে। আপনি BCW ডিপার্টমেন্টের একটা মন্ত্রী বানালেন, আপনার ভোটে মন্ত্রী হলো যিনি BCW ডিপার্টমেন্ট সামলাবে। মাস গেলে আপনার আমার ট্যাক্সের টাকায় তাকে 1.5 লক্ষ টাকা আপনি আমি মাইনে দিই। এই যে মিষ্টির দোকানদার ভাই, ইনারও ট্যাক্সের টাকায় ওই মন্ত্রীর মাইনে হয়। এবং আরামবাগে যিনি ভাই, এই আপনার ওটা কি বলে, ওটাকে ফলের দোকান আছে হোক বা কন্ট্রাক্টর হোক, লেবার হোক, যাই করি না কেন, আমরা প্রত্যেকে ট্যাক্স দিই। ওই ট্যাক্সের মাইনে বিভিন্ন ক্যাটাগরিতে চলে যায় কাজে। তার মধ্যে হচ্ছে মন্ত্রীর 1.5 লাখ টাকা মাইনে আপনি আমি মাস গেলে দিচ্ছি। ওই মন্ত্রী কেন, যে আসল ওবিসি নয়, সরি যে SC নয়, অর্থাৎ দলিত নয়, নন দলিত কোটায় চাকরি করছে। আমি আপনাদের বলি 100%
100 পয়েন্ট রোস্টারের মধ্যে 22 জন দলিত ভাইয়ের কথা উল্লেখ আছে। 100 জন সরকারি চাকরি করলে 22 জন শিডিউল কাস্ট সমাজের মানুষ চাকরি পাবে, খাতায় কলমে আছে। কিন্তু বাস্তবায়নের দায়িত্ব কার? মন্ত্রী মহাশয়ের সর্বোচ্চ দায়িত্ব। খোঁজ নিয়ে দেখুন, 100 জন সরকারি চাকরি করলে 22 জন কিন্তু শিডিউল কাস্টের মানুষ চাকরি পায়। সেই 22 জনের মধ্যে প্রকৃত শিডিউল কাস্টের সমাজের কজন পায় একটু খোঁজ নিন, দেখলেই দেখা যাবে। আসল শিডিউল কাস্ট ভাই বেশি পাচ্ছে না, উচ্চবর্ণের মানুষ সার্টিফিকেট চুরি করছে, করে ঢুকে যাচ্ছে। এটা আটকাবার দায়িত্ব কার? আপনারা ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছেন, সে আটকাবে, কিন্তু সে আটকাচ্ছে না। ভুল লোককে আপনারা সিস্টেমে বসিয়ে দিয়েছেন। এখানে লক্ষ্মী দেওয়া আছে আমার আদিবাসী সমাজের মানুষ। সারা পশ্চিম বাংলায় 1 কোটি আদিবাসী নয়, 1.5 কোটি এসটি সার্টিফিকেট অর্থাৎ শিডিউল ট্রাইব সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়েছে। তাহলে কি হচ্ছে? যে আদিবাসী নয় সে আদিবাসী সেজে আদিবাসী কোটায় যে সংরক্ষণের কথা বলা হয়েছে সেটা তারা উপভোগ করছে। প্রকৃত আদিবাসী সেই সংরক্ষণটা পাচ্ছে না। এটা আটকাবার জন্য আপনি আমি ভোট দিয়ে, যদি আমি দিইনি, আপনাদের মধ্যে অনেকে ভোট দিয়ে সরকার গঠন করলেন, মন্ত্রী করলেন। সরকারের মন্ত্রীর 1.5 লক্ষ টাকা মাইনে আবার লক্ষ্মীনাথের ট্যাক্সের টাকা থেকে যাচ্ছে। এটাকে আপনাকে ভাবতে হবে। ভুল সিস্টেমে ভুল লক্ষ্যে বসিয়েছে। সিস্টেমে যদি সঠিক লক্ষ্যে বসাতেন তাহলে ধরা পড়ে যেত এবং আটকে দিত। আপনারা শুনলে অবাক হবেন, এবছরে মেডিকেলে 41 জন ডক্টরে পাস করেছেন, যারা এমবিবিএস পাস করেছে, ডক্টরি পড়াশোনা করতে যাচ্ছেন, তার মধ্যে 41 জন দলিত আদিবাসী কোটায় চান্স পেয়েছে। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তারা কেউ আদিবাসী নয়। এটা আদিবাসী সমাজের জন্য ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? আদিবাসী সমাজ থেকে নতুন 41টা ডক্টর উঠে আসলে নিশ্চিতভাবে আদিবাসী সমাজের অনেক আপলিফমেন্ট হতো। এই যে বৈষম্য হচ্ছে, এই যে দ্বিচারিতা হচ্ছে, এই যে নোংরামি হচ্ছে, এটাকে আটকানোর জন্যই আপনারা একটা সিস্টেমের মানুষকে বসালেন। তার নাম হচ্ছে সরকার, তার নাম হচ্ছে মন্ত্রী। সেই মন্ত্রী সিস্টেমে আসার পরেও আপনার দুরবস্থা নিয়ে সে মাথা ঘামাচ্ছে না। তাহলে সিস্টেমে ভুল লক্ষ্যে বসিয়েছেন। ওই জন্য বারবার বলি, এগিয়ে আসুন। আজ এগিয়ে এসে সিস্টেমে সঠিক লক্ষ্যে বসান। প্রকৃত এসটি এসসি ছাড়া যারা ডুপ্লিকেট এসসি এসটি হয়েছে তাদের বিরুদ্ধে আমরা সার্ভে চালাবো, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন জারি রাখবো। এবং যারা ফেক অরিজিনাল সেজে দলিত আদিবাসী ভাইদের কোটা থেকে আত্মসাৎ করছে তাদেরকে আইনের মাধ্যমে আমরা পরাস্ত করব। প্রকৃত আদিবাসী, প্রকৃত দলিতদেরকে আমরা তাদের যে অধিকার সেটা বাস্তবায়ন করব। এটার তো রাগ আমাদের। নওশাদ সিদ্দিকী শুধু মুসলমানদের কথা বলে কোনো সমস্যা নেই, লক্ষ্মীদা শুধু আদিবাসীর কথা বলে কোনো সমস্যা নেই, বিশ্বজিৎ মাইতি শুধু হিন্দুদের কথা বলে কোনো সমস্যা নেই। কিন্তু এক না এরা হতে পারে, এরা এক না হয়ে যায়। এক হলেই তো সমস্যা। এক হলে শুভেন্দু অধিকারীর আর মমতা ব্যানার্জির ডিস্টার্ব হয়ে যাবে। এখানে বিজেপির ভাইরা যদি কেউ, তৃণমূলের ভাইরা যদি আমার বক্তব্য শুনেন, মন ঠান্ডা করে বক্তব্যটা শুনে নিন। তারপরে আমাকে আপনারা যদি মনে হয় ভাই ভুল হচ্ছে, আপনাদের বড় নেতাকে দিয়ে আমাকে কাউন্টার করাবেন। পশ্চিম বাংলায় 2012 থেকে 2024 এর মধ্যে প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে প্রায় 25,000। সংখ্যাটা মনে রাখবেন একটু। যারা বিজেপি করছেন, যারা তৃণমূল করছেন, দুটো দলের নেতাদেরকেই বলবো, সমর্থকদের বলবো, 2012 থেকে 2024 পশ্চিম বাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। কোথায় প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়েছে খোঁজ নিয়ে দেখুন। যেখানে আমার দলিত ভাইরা একটু বেশি থাকে, যেখানে আমার আদিবাসী ভাইরা একটু বেশি থাকে, যেখানে আমার মুসলিম ভাইরা একটু বেশি থাকে, অর্থাৎ যেখানে পিছিয়ে বর্গের মানুষ বেশি থাকে, সুকৌশলে সেখানকার স্কুলগুলোকে বন্ধ করেছে। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? পিছিয়ে বর্গের হিন্দু, আদিবাসী আর মুসলমান। কই শুভেন্দু অধিকারী এই নিয়ে একটাও কথা বলে না যে এই প্রাইমারি স্কুলগুলো চালু করতে হবে। গরিব হিন্দুদের কথা বলে না,
আর ওয়াকফ চোর ফিরহাদ হাকিম ও একবারের জন্য বলে না যেখানে মুসলিম মানুষরা অন্তত আছে ওই প্রাইমারি স্কুলগুলোকে চালাক। ওই ওয়াকফ চোর ফিরহাদ হাকিমও জানে যদি মুসলমান ছেলেরা শিক্ষিত হয়ে যায় তাহলে ওয়াকফের হিসাব নেবে। ও যে কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি লুটে রেখেছে ওটা বার করার জন্য আওয়াজ তুলবে। আর শুভেন্দু বাবু ভালো করে জানেন যদি পিছিয়ে বর্গের হিন্দু এলাকার ছেলেরা স্কুলে যায় শিক্ষিত হয়ে যায় তাহলে ওদের হয়ে ভোটের মারামারিটা কে করবে? আর মমতা ব্যানার্জি সুকৌশলে স্কুলগুলো এই জন্যই বন্ধ করেছে। ওর হয়ে যদি আপনার বাড়ির ছেলেগুলো শিক্ষিত হয়ে যায় তাহলে ওনাদের হয়ে বুথ দখলটা কে করবে বলেন? বোমাবাজিটা কে করবে? মারামারিটা কে করবে? খুনটা কে করবে? বকবিয়ের মতো কাণ্ড কে ঘটাবে যদি শিক্ষিত হয়ে যায়? সেই জন্য আপনার আমার পরিবারকে অশিক্ষিত করে রেখে দিয়েছে। আমি আপনাদের বলবো সিস্টেমের মধ্যে নতুন লোককে আনতে হবে, আর নাহলে পুরো এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। স্কুলে শিক্ষক দরকার। 42,000 কোটি টাকা, 42,000 কোটি টাকা এবারে আমাদের স্কুল এডুকেশনের জন্য বরাদ্দ হয়েছে। আপনারা শহরের মানুষ তো, মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে। সোমবারে আপনারা আমার কথা মিলিয়ে নেবেন। আমি যদি ভুল বলি এরপরে আরামবাগে কোনো জায়গায় আমি প্রোগ্রাম করতে আসলে আমাকে ডাইরেক্ট বলবেন নওশাদ ভাই আপনি মিথ্যে কথা বলেন, আপনি মানুষের সামনে পাবলিক প্লেসে আপনি বক্তব্য দেবেন না। মিলিয়ে নেবেন। সোমবারে স্কুলে চলে যান। আপনাদের বাড়িতে বাচ্চাগুলো আছে, বাড়িতে বাচ্চারা, সবার বাড়িতে বাচ্চা আছে তো নাকি শিশু আছে তো? চলে যান সোমবারে স্কুলে চলে যান, খোঁজ নিয়ে দেখুন কত ছাত্র ছাত্রী আছে আর কত টিচার আছে। দেখবেন 300-400 বাচ্চা আছে, 2-3টে টিচার। চলে যান। শুধু তাই নয়, মহিলাদেরকে বলবো গার্জেন যারা মায়েরা, আপনার মেয়েটি যে বালিকাটি যে স্কুল যে টয়লেটে যায়, বালিকাদের টয়লেট আলাদা, সব স্কুলে আবার নাই, তারপরেও বলছি চলে যান টয়লেটটার অবস্থা দেখে আসুন। ছেলেদেরকে বলবো চলে যান বালক বিভাগের যে টয়লেটটা আছে যে ঢুকে দেখে আসুন। 42,000 কোটি টাকার এবারে 1 বছরের জন্য বরাদ্দ আছে স্কুল এডুকেশনে। আপনার আমার বাচ্চারা যে স্কুলে পড়বে সেখানে খোঁজ নিয়ে দেখুন, ডাস্টার নাই, চক নাই, টেবিল চেয়ার নাই, শিক্ষক নাই, কিন্তু 42,000 কোটি টাকা। 42,000 কোটি মানে বুঝতে পারছেন? বলতে যত সহজ, আরামবাগের মানুষকে পুরো যদি গুনতে দেওয়া হয় মানে কয়েক বছর পেরিয়ে যাবে। 10 টাকা নোট যদি দিয়ে দেওয়া হয়, 10 টাকা নোট আর 42,000 কোটি টাকা। বুঝতে পারছেন যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়? আপনার বাচ্চাটা স্কুলে যাবে, প্রপার এডুকেশন যাতে পান, তার জন্য আপনি একটা শিক্ষামন্ত্রী তৈরি করলেন। ওই অপদার্থ ব্যর্থ শিক্ষামন্ত্রী আপনার বাচ্চাকে শিক্ষা দিয়ে তো দূরের কথা, শিক্ষা তো পাচ্ছে না। ওই বাচ্চাটা রোগ নিয়ে বাড়িতে আসছে, কারণ আপনার বাচ্চাটা যখন নোংরা টয়লেটে গিয়ে টয়লেট করছে না, ওই স্কুলের টয়লেট গুলো, ওখান থেকে রোগ নিয়ে বাড়িতে আসছে। এই সিস্টেম চেঞ্জ করতে হবে। আপনারাই শিক্ষামন্ত্রীকে 1.5 লক্ষ টাকা মাইনে দিয়ে রাখলেন, আর আপনার বাচ্চার হাতে শিক্ষা দেওয়া দূরের কথা, আপনার বাচ্চার শরীরে রোগ ঢুকে যাচ্ছে, কোনো তার হুঁশ করছে না। তাই আমাদেরকে আগামী দিন এগিয়ে আসতে হবে, নতুন শিক্ষামন্ত্রী তৈরি করতে হবে। স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবে, শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনবে, সেই রকম আমাদেরকে মন্ত্রী আমরাই ভোট দিয়ে তৈরি করব। আমার কথা কি শুনতে খারাপ লাগছে নাকি? দেখো, চোর ডাকাতকে আর নতুন বলতে লাগবে? বলতে লাগবে? সবাই জেনে গেছি চোর ডাকাতকে, কিন্তু আমাদেরকে সিস্টেমটা একটু জানতে হবে। আমি নওশাদ সিদ্দিকী, আমি এমএলএ হলে আমার ক্ষমতা নাই আপনার স্কুলের ব্যবস্থাটা দুরবস্থা দূর করার, কিন্তু আপনারা ভোট দিয়ে একজনকে মাস গেলে 1.5 লাখ টাকা মাইনে দিচ্ছেন। শুধু তাই নয়, উনি যে গাড়িতে চড়ছেন আপনাদের ট্যাক্সের টাকার গাড়ি, তেল ফুরাচ্ছে আপনাদের ট্যাক্সের টাকাতে, হুটার বাজিয়ে রাজ্যে ঘুরছে, সব আপনাদের জন্য হচ্ছে। আবার সেই আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে। আমাদেরকে একটু ভাবতে হবে না? আমাদের এখানে যারা আছেন ম্যাক্সিমাম স্কুলগুলোতে গিয়ে দেখবেন, সোমবারে ট্রাই করবেন, সোমবার অবধি যেতে হবে না, আজকে যাবেন বাড়িতে, আপনাদের বাড়িতে যাবেন গিয়ে, এটা শহরতে একটু হয়তো আপডেট হতে পারে, বাড়িতে যাবেন যাদের সরকারি স্কুলে ছেলে মেয়েরা পড়ে, সরকারি স্কুলে যাদের ছেলে মেয়েরা পড়ে একবার ডাকবেন বাড়িতে। 3-4 বাচ্চা আছে, পেনটা তুলে দেবেন, খাতাটা দেবেন, অঙ্কের বইটা নেবেন, অনুশীলন 1। এখন 3 ছেলে 4 উঠলো তো, এবারে যেহেতু ভর্তি হতে শুরু হয়েছে,
তো ওকে ক্লাস 3 অনুশীলন 1 অঙ্কটা করতে বলবেন। ছেলেকে ডাকবেন 5-6 এর বাচ্চাকে, পেনটা খাতাটা তুলে দিয়ে বলবেন, বাবু তোমার নাম, তোমার আপনার নাম, তোমার মায়ের নাম, তোমার বাবার নাম, তোমার ঠিকানা, তুমি কোন ক্লাসে পড়ো, এতটুকু ইংলিশে লিখে দিতে বলবেন। ট্রাই করে দেখে নেবেন, গ্রাম্য এলাকায় 90% ফেল করবে, শহরে হয়তো 10% বেশি হতে পারে, 80% ফেল করবে। ক্ষতিটা কার ছেলের হচ্ছে? ব্রাত বসুর ছেলের হচ্ছে? হচ্ছে কার? আপনার ছেলের হচ্ছে। ব্রাত বসুকে আপনি মন্ত্রী বানালেন, আপনার ছেলের শিক্ষার ঠিকঠাক পাচ্ছে কি পাচ্ছে না দেখভাল করার জন্য। তাই ব্রাত বসু আপনার কাছ থেকে আপনার ট্যাক্সের টাকায় মাস গেলে 1.5 লক্ষ টাকা মাইনে পাচ্ছে, আপনি মাইনের ব্যবস্থা করে দিচ্ছেন মেহনত করে, যাতে ওনার 1.5 লক্ষ টাকা হয়। কিন্তু আপনার ছেলের শিক্ষার পরিকাঠামো কি আছে উনি দেখছেন না, বলতে ধ্বংস করে দিচ্ছে। এটা আমাদেরকে ভাবতে হবে, এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে, না হলে এই দুরবস্থা বাড়তে থাকবে। আর আমাদের আপনার বাড়ির ছেলেরা যাদের আর্থিকভাবে দুর্বল, প্রাইভেট স্কুলে আমরা পড়াতে পারি না, আমাদের ছেলেগুলো কি হবে? শিক্ষায় পিছিয়ে যাবে, ধ্বংস হবে। তাই বন্ধুগণ, আজকে আমাদের অধিকার সভা থেকে পয়েন্টস তো আছেই আছে, চর্চা হচ্ছে, কিন্তু এইগুলো আমি শহর বলে মনে হলে আমাকে একটু বলা দরকার। শুধু আমাদেরকে প্রশ্ন ভাগ করতে কেন চাইছে? যাতে আমরা যারা প্রশ্নটা আওয়াজটা বললি না হয়। আমরা এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ শুনলে যতটা ইফেক্টিভ হবে, আমরা ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেলে আওয়াজ শুনলে অতটা ইম্প্যাক্ট পড়বে না, হাসবে। তাই আমাকে আপনাকে প্রশ্ন করতে হবে, রাম রহিমকে এক হতে হবে, যে ভাই ধর্মের ধ্বজা, তথাকথিত ধ্বজাধারী তোমরা আছো, রাখো তোমরা তথাকথিত ধর্মের ধর্মগুরু, তোমরা দাঁড়াও তোমার জায়গায়। তুমি যদি সত্যিকারের ধর্মকে নিয়ে ভাবো, হিন্দু হোক আর মুসলমান হোক, তোমাকে আওয়াজ তুলতে হবে, ভাই স্কুলের টিচার কবে দেবে। তুমি সত্যিকারের যদি ধার্মিক হও, তোমাকে আওয়াজ তুলতে হবে, এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের হাতে কবে কাজ দেবে। তুমি ধর্মের বাণী আমাকে শিক্ষা শোনাতে আসছো, অবশ্যই আমি শুনবো, আমরা ধার্মিক, কোনো সমস্যা নাই। কিন্তু ধর্মের সাথে সাথে ওই তুমি আমাকে ধর্মের বাণী শোনাচ্ছ, আমার বাড়ির ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে, আমার বাড়ির মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে, সে ফতেমা হতে পারে, সীতা হতে পারে, 15 লক্ষ টাকা দেওয়ার মতো জায়গায় নাই বলে এর চাকরিটা চুরি হয়ে গেল। এটা কবে আটকাবে বলে? এটাও একটা ধর্মের কাজ, এটা আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। আর না হলে শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিমের পাল্লাই পড়বেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের পাল্লাই পড়বেন। ও বেটারা নিজেদের গদি বাঁচানোর জন্য আপনাকে আমাকে কুরবানি আর বলি দিয়ে দেবে, ওর গদি বাঁচানোর জন্য। আচ্ছা, কিচ্ছু নয় ওদের। শুভেন্দু বাবু তো বলেন নাকি হিন্দু হিন্দু ভাই ভাই, আমি বিতর্কে যাব না। তো শুভেন্দু বাবুর নাকি শুনেছি পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের সামনে কি লিখে দিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই লিখেছে? ব্যবসার জায়গায় সেকুলার, আর ভোট আমাকে নিতে হবে তখন। আচ্ছা, যদি হিন্দু হিন্দু ভাই ভাই করে থাকে, আমি একটা কথা বলি, আপনারাও তো প্রতিবাদ করেছেন, আরামবাগের মানুষও প্রতিবাদ করেছে, ভুলে জানলে নিশ্চিত ভাবে, আমরা অন্তত ভুলিনি। আজকে আমাদের রক্তদান শিবির ছিল, আমাদের বাড়ির মেয়ে এসে নিয়েছিলেন, কে? তিলোত্তমা, কলকাতা আরজিকর হসপিটালের যিনি ডক্টর, তাকে খুন করা হলো। তো এই খুনের বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব কাদের হাতে ছিল? কাদের হাতে? সিবিআই এর হাতে ছিল। সিবিআই সঠিক বিচার করেছে না ভুল বিচার করেছে আপনারাও ভালো জানেন, তিলোত্তমার মায়েরাও বলতে পারবে। আমরাও বলছি সঠিক বিচার হয়নি, কিন্তু শুভেন্দু বাবু তো বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই। দেখুন, আমরা কিন্তু ধর্ম দেখে প্রতিবাদ করিনি, করবো না, কিন্তু প্রশ্ন এটা আমার, হিন্দু হিন্দু ভাই ভাই আপনি স্লোগান দিচ্ছেন, তিলোত্তমার বাবা কিন্তু নিশ্চিতভাবে মুসলিম ধর্মের নয়, হিন্দু ধর্মের। তাই তিলোত্তমার বাবাকে এখনো বিচারটা কেন পাইয়ে দিতে পারলেন না? প্রশ্ন থাকবে তো নাকি? সিবিআই কে কন্ট্রোল কে করে? কেন্দ্রের মিনিস্টার অমিত শাহজি। অমিত শাহজি যখন সিবিআই কে কন্ট্রোল করছে, কেন এখনো বিচার পাইয়ে দিল না? এবার আমি বলছি কেন এখনো সঠিক বিচার হয়নি। একটা উদাহরণ দেবো, বাকি অন্য বিষয়ে আসবো। উদাহরণ চাই, সিবিআই তার শিয়ালদা কোর্টে যেটা জমা করেছেন পেপার, সেখানে উল্লেখ করছে যেই দিনকে তিলোত্তমাকে খুন করে ওই রাতে ওই করিডোরে 54 থেকে 55 জন যাতায়াত করেছিল, এটা উল্লেখ করেছে। কিন্তু ওই 54-55 জন কারা?
সিবিআই খুঁজে পাচ্ছে না, হতে পারে দিল্লি থেকে এসেছে ওই জন্য খুঁজে পাচ্ছে না, হতে পারে তো না। ভাই খোঁজার তো অন্য কোনো পন্থা আছে না? নাই? সিবিআই প্রেস কনফারেন্স করতে পারতো, প্রেসকে ডাকতো যে এই ছবিগুলো দিচ্ছি, এইগুলোকে খুঁজে পাচ্ছি না, এদের পরিচয় সাধারণ মানুষের হাতে তুলে দিল যে আপনাদের পাড়ার, আপনাদের এলাকার, আপনাদের ওয়ার্ডের যদি এই কেউ হয়, এর নাম, ফোন নাম্বার, ঠিকানা, এর নাম ঠিকানা সিবিআই এর হেল্পলাইন নাম্বার দিয়ে দিল, আমাকে খুঁজে দিয়ে। তাহলে আমরা যদি আমার ওদের বাড়ির মেয়ে তিলোত্তমার জন্য নওশাদ সিদ্দিকী আজও রক্তদান শিবির করতে পারে, তাহলে আমার পাড়ার যদি কোনো কুলাঙ্গার ওই কাণ্ডের সাথে যুক্ত থাকে, তার পরিচয়টা কি আমরা সিবিআই এর কাছে পৌঁছে দিতাম না? ধরা পড়তো তো নাকি ভাই? সেটা সিবিআই করেছে? সিবিআই করেনি। কারণ ওই যদি ধরা পড়ে, আমি আজকে ডেটেও বলছি, ওদের পাসপোর্ট যারাদেরকে যদি ধরে কোনো সময়, পাসপোর্ট চেক করে দেখবেন তারপরের দিনে মিডল ইস্টে কেউ পালিয়েছে, বিদেশে পালিয়েছে, এই ধরনের খবর পাওয়া আপনাদের কাছে যাবে। ওরা কারা? তৃণমূলের দামাল ছেলে। তৃণমূল যখন বিপদে পড়ে বিজেপি তাকে ব্যাকআপ দেয়, আর বিজেপি বিপদে পড়লে তৃণমূল ব্যাকআপ দেয়। আর বুথে, আরামবাগে বুথের স্তরে তৃণমূল বিজেপি মারপিট করে মাথা ফাটায়, কিন্তু উপরে সব সেটিং হয়ে বসে আছে। আমার বলার বক্তব্য এটাই যে আপনাকে আমাকে ধর্মীয় জিগির তুলে হিংসার দিকে ঠেলে দিচ্ছে, আর বাবুরা নেতাদেরকে বাঁচাবার জন্য সব কাঁধে কাঁধে মিলিয়ে এসি রুমে বসে চা খাচ্ছে। বন্ধুগণ, আমাদেরকে এই সিস্টেম না চেঞ্জ করলে এই দুরবস্থা চলতে থাকবে। ওই মুসলমানদের মুখ্যমন্ত্রী সাজা ওয়াকাফ চোখ ফিরাদ হাকিম, ও মাঝে মধ্যে বলবে মুসলমানরা বিপদে পড়ে যাবে তৃণমূলকে না ভোট দিলে। আরে তৃণমূলকে ভোট দিলে মুসলমানরা বিপদে পড়বে না, আপনি যা চুরি করেছেন সেটা ধরা পড়ে যাবে, ওই জন্য আপনি মুসলমানকে দিচ্ছেন। আর এখন আমাদের হিন্দু ভাইদের রক্ষাকর্তা শুভেন্দু অধিকারী এখন হিন্দু ভাইদের মাসিয়া হয়ে উঠছে। উনি কি বলছেন যে হিন্দুরা যদি না বিজেপিকে ভোট দাও তোমরা বিপদে পড়ে যাবে। আমি এখানে বলে যাচ্ছি, আরামবাগ শহরে যদি হিন্দুরা ভোট দিক আর নাই দিক, শুভেন্দু অধিকারীকে যদি না ভোট দেয়, শুভেন্দু অধিকারীকে আগামী দিনে রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে। সেই জন্য আমার হিন্দু ভাইদেরকে সামনে আনার চেষ্টা করছে। তাই আমি হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে বলবো, আমার সোজা 7টা প্রশ্ন ভাই। হসপিটালে ডক্টর নেই, আমি ডক্টর পাবো কি করে? তার জন্য আমাকে ভোট দিতে হবে। বিনামূল্যে ট্রিটমেন্ট আমি কি করে পাবো? বিনামূল্যে ট্রিটমেন্ট পাওয়া আমার সাংবিধানিক অধিকার, রাইটের মধ্যে পড়ছে। আমি কি করে পাবো? তার বেসিসে আপনি ভোট দেন। আপনার বাড়ির বেকার ছেলেটার চাকরি কিভাবে হবে তার জন্য আপনি ভোট দেন। আপনার বাড়ির বাচ্চাটা স্কুলে গেলে তার শিক্ষার পরিবেশ নয়, ফিরিয়ে কিভাবে আনা হবে তার জন্য আপনি ভোট দেন। এই লক্ষ্য নেন সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলায় যাতে মানুষ তার মাথা তুলে বাঁচতে পারে, তার জন্য আপনি ভোট দেন। ধর্মের নামে যারা ভোট চাইবে তাদেরকে প্রত্যাখ্যান করুন, কারণ ধর্মের নামে ভোট চেয়ে মানুষের উপকার হয়নি, যারা ভোট চেয়েছে তাদের উপকার হয়েছে। 2014 সালের আগে হিন্দু খাতরে মে বলে ভোট চেয়েছে, অমিত শাহজির ছেলের বিজনেসে 14,000 গুণ বেড়ে গেছে। আর আপনি আমার বাম দিকে মিষ্টির দোকান আছে, মা শারদামণি মিষ্টান্ন ভান্ডার, একবার আপনি জিজ্ঞাসা করুন 10 বছর আগে যা বিজনেস ছিল এখন বেড়েছে কি কমেছে জিজ্ঞাসা করে নেবেন। আমি চলে যাবার পরেও জিজ্ঞাসা করবেন, দেখবেন পিছনে যাচ্ছে ব্যবসা। 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল মুসলমানরা বিপদে আছে, ভোট দাও, বিপদ থেকে উদ্ধার করব, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের এগিয়ে নিয়ে যাব। মুসলমানরা ভোট দিল, মুসলমান এগিয়ে যায় না, পিছিয়ে যাচ্ছে। কিন্তু দেখুন মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বেড়ে যাচ্ছে। একজনকে বিজেপিকে, একজন হিন্দুকে বাঁচাতে এসেছিল, অন্যজন মুসলমানকে বাঁচাতে এসেছে। হিন্দুও বাঁচেনি, মুসলমানও বাঁচেনি, বেঁচে ওদের গদিগুলোকে ওরা আরো শক্ত করেছে। বন্ধুগণ, আপনাকে আমাকে একটু ভাবতে হবে যে আমরা আমাদের মূল্যবান ভোটটা কোথায় দিলে আমার অধিকারটা পাবো। ভুল জায়গায় আমরা দেওয়ার প্রতিবারই আমরা ভুল জায়গায় করছি বলে, ভুল জায়গায় দিচ্ছি বলে আমরা আমাদের অধিকারটা ঠিকঠাক পাচ্ছি না। তাই বন্ধুগণ, আমাকে এখানে 2-4টে বিষয় দিয়েছে, একটু লিখে দিয়েছে, এই বিষয়ে যদি একটু চর্চা করার জন্য। আমি আর 2-5 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা আছে? 2-5 মিনিট বক্তব্য দেবো। কালকে আমার ভাঙড়ে একটা রক্তদান শিবির আছে, ভাঙড়ে আমাকে যেতে হবে। খানাকুল মাস্টার প্ল্যান, এটা আমি এসে সর্বপ্রথম এখানে আওয়াজ তুলেছি। ফি বছর খানাকুলে বৃষ্টি হলেই হোক আর নাই হোক ডুবে যায়, তো এটা চলতে থাকবে।
এটা থেকে পরিত্রাণ পাওয়ার কি জায়গা নাই? এত কিছু হচ্ছে, খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে দিচ্ছে। মাস্টার প্ল্যান তৈরি করা যায় না? ওই খানাকুলের মানুষকে বলেছি যে আপনারা একবার ভোটটাকে বয়কট করুন, আইএসএফকেও দিতে লাগবে না। আপনারা একবার ভোটটাকে বয়কট করুন, খানাকুলের প্রত্যেকটা মানুষ, যে এবার নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, আমাদের মাস্টার প্ল্যান করতে হবে, তারপরে আমরা অংশগ্রহণ করব। এত কিছু হচ্ছে, শহরে কিছু হলে তড়িঘড়ি কাজ হয়ে যায়। এটা গ্রাম বলে, মফস্বল এলাকা বলে, শহর থেকে এত দূরে বলে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনো হেলদোল নেই সরকারের। তাই আপনাদের বলবো, যারা আপনাদের আত্মীয় স্বজন অনেক খানাকুলে আছে, তাদেরকেও বলুন যে একবার আপনারা ভোটটা বয়কট করুন, কাউকে ভোট দেবো না, আইএসএফকে দেওয়ারও দরকার নাই। টোটাল খানাকুল বিধানসভার মানুষ ভোট দেবে না যতক্ষণ না পর্যন্ত মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকার শুধু ঘোষণা নয়, অর্থ বরাদ্দ করে দিতে হবে। কারণ এরা এত বড় অসত্য কথা বলে, সকালে এক বলে সন্ধ্যায় এক হয়, সকালে এক বলবে সন্ধ্যাবেলা আলাদা হবে। তো এদের কথা একদম ভরসা করবেন না। যদিও নেতাদের মধ্যে আমিও পড়ে যাচ্ছি, একদম বিশ্বাস করবেন না। এরা অর্থ বরাদ্দ যতক্ষণ না করছে, এইটাকে আপনারা যদি শক্তভক্ত ভাবে নিজেদের দাবিকে আপনারা ধরে রাখতে পারেন, তাহলে আপনারা লাভবান হবে। দ্বিতীয় বলছে রামকৃষ্ণ সেতু, এখানে এটা তো 2 বছর আগে থেকে আমি শুনছি যে দ্বিতীয় ব্রিজ হবে। তো এখন খবর কি? হ্যাঁ, খোঁজ নিয়ে দেখুন, খোঁজ নিয়ে দেখুন। হয়তো সংস্কারের জন্য যে টাকা আসছে সেটা লুট হয়ে গিয়েছে, আর বাকিটা আমি বলছি না। পিডব্লিউডি দেওয়া তথ্য অনুযায়ী এই সেতুটি দুর্বল, যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। কদিন আগে শুনেছিলাম ভেঙে গিয়েছিল, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সরকারের কোনো হেলদোল নাই। কিন্তু পিডব্লিউডি মিনিস্টারকে আপনারা মাস গেলে 1.5 লাখ টাকা মাইনে দিচ্ছেন যে এই ব্রিজগুলো রাস্তা যাতে সব ঠিকঠাক থাকে। তাহলে শুধুমাত্রই ওনাকে মাইনে আপনারা দিচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। খোঁজ নিয়ে দেখুন এই বছরে পিডব্লিউডি ডিপার্টমেন্টের বরাদ্দ কত, খোঁজ নিয়ে দেখবেন। এখন এক্সাক্ট ভাই সবটা মনে করতে আমি পারবো না। তো যাচ্ছে টাকাগুলো কোথায়? লুট হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, সিস্টেমের দোষ, আর সেই ভুল সিস্টেম আপনারা নিয়ে এসেছেন, দোষ আপনাদের। এই ব্রিজ সাবধানে সাবধানে যাও, সাবধানে যাও ভাই। এই যে খানাকুলের আপনার রামকৃষ্ণ সেতু যে হচ্ছে না, সরকারের তো দোষ আছে, সাথে আপনাদেরও দোষ আছে। কেন বলুন তো? আপনারা ভোট দিতে সরকার তৈরি করেছেন, ভুল সরকারকে তৈরি করবেন। আপনি ভালো আশা কিভাবে করবেন? ইচ্ছা গিয়েছে আম খাওয়ার, আর জাম গাছ লাগালে আম পাওয়া যাবে? আপনি চাইছেন উন্নয়ন হোক, আর চোরেদের হাতে দায়িত্ব দিয়েছেন উন্নয়ন কি করে হবে ভাই? এমন উন্নয়ন করেছে পাবলিক চোখে দেখতে পাচ্ছে না, ওই জন্য পাড়াতে পাড়াতে উন্নয়নের পাঁচালি দিতে হচ্ছে। বুঝতে পেরেছেন? উন্নয়নে আমরা দেখতে পাচ্ছি না, উন্নয়নের হাওয়া বাতাস এক হয়ে গেছে। তৃণমূলের উন্নয়ন আর বায়ু এক হয়ে গেছে, দেখা যায় না, শুধু ফিল করছি আমরা। ওই জন্য আপনাদের বাড়ির সামনে নিয়ে এসে আবার বড় করে কার্টুন করে দেখাচ্ছে। আমি আপনাদের বলবো, এদের হাত থেকে যত দ্রুত পারবেন পরিত্রাণ করার চেষ্টা করুন, অন্যথায় বাংলাকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেবে। আর একটা কথা বলে যায়, এদের পরিবর্তে কেন্দ্রীয় সরকারে যারা আছে তাদেরকে ভোট দেওয়ালে একই অবস্থা হবে। ও সরকারে চালাচ্ছে, আমাদেরকে বেকার বানাচ্ছে, এও সরকার আছে, আমাদেরকে বেকার বানাচ্ছে। আনুন দ্বিতীয় কাউকে, আপনি যদি সুযোগ পান আমাদের দেবেন, না হলে দেবেন না, কিন্তু তৃতীয় কাউকে আনুন ধর্মনিরপেক্ষ শক্তিকে, যারা মানুষের কথা ভাববে। এই 550 টাকা ফর্ম ফিল আপ করে চাকরির ব্যবস্থা করবে, যেখানে কোনো সুপারিশ থাকবে না। আমি আপনাদের এখানে শহরের মানুষ কথা দিয়ে যাচ্ছি, দুটো জিনিস আমি বলে যাচ্ছি চাকরির ক্ষেত্রে। একটা হচ্ছে কি, পরীক্ষা দেবে, 550 টাকা ফর্ম ফিল আপ হবে, কোনো সুপারিশ থাকবে না। দ্বিতীয় হচ্ছে ইন্টারভিউ হবে, সেটা রেকর্ড থাকবে, ইন্টারভিউ রেকর্ড থাকবে। আর লক্ষ্মীদার ছেলে কি ইন্টারভিউ দিয়েছে, আমার ভাই কি দিয়েছে, বিশ্বজিৎ দার ভাগনা কি দিয়েছে, সবটাই রেকর্ড থাকবে। যে কেউ চ্যালেঞ্জ করলে দেখতে পাবে। না হলে কি হচ্ছে,
লক্ষ্মীনার ভাইপো ভালো উত্তর দিয়েছে, টাকা দিতে পারেনি। আমার ভাগনা যুক্ত অক্ষর পড়তে পারছে না, মাল দিয়ে দিয়েছে, চাকরি হয়ে গেছে। তাহলে এই অন্যায় হয়নি এনার ভাইপোর সাথে? এটা বন্ধ করতে গেলে কি করতে হবে? ইন্টারভিউ। আর না হলে পলিসি আনতে হবে। কেন্দ্র সরকারের এখন অনেক সার্ভিসের ক্ষেত্রে দেখছি ইন্টারভিউ নাই, ডাইরেক্ট পরীক্ষা দাও, পাস করো, নাম্বার অনুযায়ী লিস্ট হয়ে যাবে। সেটাও পরিকল্পনা নেওয়া যেতে পারে, কিন্তু এখন যেটা হচ্ছে ইন্টারভিউ থাকলে কি হবে? ভিডিওগ্রাফি হবে। আর আপনি পরীক্ষা দিয়ে এসেছেন, আপনার যতজন পরীক্ষা দেবে সবার ওএমআর শিট পাবলিক ডোমেইনে আপলোড করে দেওয়া হবে। আপনার ওনার যে ভারত, পশ্চিমবাংলার, ভারতবর্ষ, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চাইলে পশ্চিমবাংলার অমুক পরীক্ষাটা হয়েছে, ওই পরীক্ষাতে কে কত নাম্বার পেয়েছে, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ দেখতে চাইলে দেখতে পাবে। অসুবিধা আছে কারো? তাহলে স্বচ্ছতার সাথে হবে। এই ব্যবস্থা আমরা ফিরিয়ে নিয়ে আসবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন। আর একটা কথা বারবার বলি, এখানে মেডিকেল কলেজ আছে আপনাদের, আরামবাগ মেডিকেল কলেজ। তো আরামবাগ মেডিকেল কলেজে থেকে আপনাদের কি কলকাতা থেকে আর চিকিৎসা করতে যেতে হয়? হলে বলবেন, না হলেও বলবেন, হয়? হ্যাঁ, দেখুন, অসত্য কথা কিন্তু কেউ বলবেন না। দেখুন, আমরা ম্যাক্সিমাম যারা আছে ধর্মে বিশ্বাসী, কেউ হিন্দুত্ব করে, কেউ মুসলমান, ধর্মে বিশ্বাসী। আর আমার ধর্মীয় বিশ্বাস কি? মৃত্যুর পরে আমাকে জবাব দিতে হবে। কেউ ভগবানের সামনে জবাব দেবে, কেউ আল্লাহর সামনে জবাব দেবে। এটাই তো। মিথ্যে কথা বললে ভগবান বা আল্লাহর সামনে জবাব দিতে হবে, এটা মাথায় রাখবেন। সুতরাং মিথ্যে কথা বলবেন না, সত্যি আপনাদেরকে যেতে হবে। কিন্তু মেডিকেল কলেজ থেকে রেফার করতে হবে, এটাই মনে হয় পশ্চিমবাংলা বা ভারতবর্ষে আছে। পৃথিবীর কোন প্রান্তে মেডিকেল কলেজ থেকে রেফার করার জিনিস নেই। মেডিকেল কলেজ মিনস হাইয়েস্ট মেডিকেল ইনস্টিটিউশন, ওর থেকে বড় আর কোন মেডিকেল ইনস্টিটিউশন হতে পারে না মেডিকেল কলেজের থেকে। সেখান থেকেও আপনাদেরকে ট্রান্সফার করে দিচ্ছে, রেফার করে দিচ্ছে। আমি একটা কথা এখানে জোর গলায় বলে যাচ্ছি, যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়, যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়, আমি কথা দিয়ে যাচ্ছি, হুগলি জেলার মানুষকে আর পিজি হসপিটালে যেতে লাগবে না, এনআরএস এসএসকেএম এ যেতে লাগবে না। প্রতিটা জেলায় আমরা এনআরএস পিজি আরজি কর তৈরি করে দেব। কিভাবে তৈরি করব তাও বলে দিই। বলবে ভাইজান আসলো, আমার তৃণমূলের বন্ধুরা বলতে পারে এটা, ভাইজান আসলো, কথা বলতে তার ট্যাক্স লাগে না, ওই জন্য বলে চলে গেল। কি গো, কত বলবো আর, না বেশি বলবো না, পরে হবে। আর একসাথে অত ডোজ দিলে হজম করতে পারবে না তৃণমূলের ভাইরা। আবার তো আসতে হবে নাকি ভাই? কখন হবে? এত অস্ত্র দেয় নাকি? কিভাবে হবে বলছি। এবারে আমাদের পশ্চিমবাংলা হেলথ বাজেট কত জানেন? 25,000 কোটি টাকা। কত? 25,000 কোটি টাকা। মানে বুঝতে পারছেন টাকাটা কম না। আমাদের কল্যাণীতে এমস হয়েছে জানেন, কেন্দ্র সরকারে 1,000 কোটি টাকার প্রজেক্ট। আমরা বলে এসছি, আজকেও বলছি, 5 বছর একটা সরকারের মেয়াদ থাকে। 5 বছরে 5টা আমরা এই এইমস বা কলকাতা আরজি করের মতো পিজি হসপিটালের মতো স্টার হসপিটাল 1,000 কোটি টাকা করে দিয়ে 5টা জেলায় আমরা করে দেবো। এটা দায়িত্ব নিয়ে বলছি আমি, করা যায় তো। আর একটা উদাহরণ দিচ্ছি, এখন পর্যন্ত 2024-25-এর কথা বলছি, মনে আসছে না, হয়তো 25-এর শুরুতে পশ্চিমবাংলা বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী 11,000 কোটি টাকার আপনার স্বাস্থ্যসাথী হেলথের প্রজেক্ট হিসাবে খরচ হয়েছে সরকারের। কত? 11,000 কোটি টাকা। আপনারা বুকে হাত দিয়ে বলুন, 11,000 কোটি টাকা সত্যি খরচ হয়েছে, না এঘাট ওঘাট করতে করতে আসল হাতে গিয়ে পৌঁছেছে? আচ্ছা, আপনাদের হাতে তো এখন স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডের ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে, কিন্তু 11,000 কোটি টাকা হয়েছে। তাহলে বলুন, ওই 11,000 কোটি টাকা থাকলে 11টা এইমস তৈরি হতো। কটা? 11টা এইমস তৈরি হতো। 11টা জেলার মানুষ স্বাস্থ্য পরিষেবা নিয়ে আর ভাবতো না। স্বাস্থ্য পরিষেবা কিন্তু আমার মৌলিক অধিকার। আমি অসুস্থ হয়েছি, আপনি অসুস্থ হয়ে গেছেন, সরকারের কাজ হচ্ছে আপনাকে সুস্থ করে তোলা। এটা সরকারের কাজ। ভাববেন না এটা দান করছে,
কিন্তু দুই সরকার দেখুন প্ল্যান করে একজন আয়ুষ্মান ভারত আর একজন স্বাস্থ্যসাথী কার্ড হাতে তুলে দিয়ে দায়িত্ব শেষ। আমি চাইবো না, কিন্তু এমন ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতের হাড় ভেঙেছে, পায়ের হাড় ভেঙেছে, অপারেশন কি হবে? 1 মাস পর পরে অপারেশন না কতদিন পর পর অপারেশন করতে হবে, মানে একটা অপারেশনের পরে দ্বিতীয় অপারেশন করতে 1 মাস আপনার টাইম লাগবে, ততক্ষণ হাড়ের ভেতরে মাংস গজিয়ে যাবে। এই হচ্ছে দুরবস্থা আমাদের। আর মেডিকেল কলেজে গেলে কলকাতায় রেফার, কলকাতায় গিয়ে হই হই করো, দালাল ভর্তি, 30-40 হাজার টাকা দাও, দালালের সিট পাবে। তা অত কষ্ট করতে লাগবে না। আমি বিধানসভায় একটা প্রস্তাব দিয়েছিলাম, আমার উপরে কেন ভাই রাগ এদের জানেন? আমি ওই ধর্ম নিয়ে উন্মাদনা ছড়াতে পারি না, এটা হচ্ছে আমার উপর ওদের রাগ। ধর্ম নিয়ে আমি ভাই উন্মাদনা ছড়াতে পারি না, কারণ ধর্ম উন্মাদনার জিনিস নয়। আমি ধর্ম আপনাদের বলছি উন্মাদনার জিনিস নয়। যদি গেরুয়া বসন বা হিন্দু ধর্মকে সঠিকভাবে জানতে চান, আমি বলবো এই সারদা মাকে পড়ুন। গেরুয়া বসন সম্পর্কে যদি বেশি কিছু জানতে চান, স্বামী বিবেকানন্দকে অধ্যয়ন করুন। গেরুয়া বসন হচ্ছে ত্যাগের প্রতীক। যে সে গেরুয়া বসন চাপাতে পারে না, আজকে তো চাপিয়ে দিচ্ছে আলাদা কথা, ত্যাগের প্রতীক। ইসলাম ধর্ম সম্পর্কে জানতে গেলে নওশাদকে দিয়ে ব্যাখ্যা করবেন না, অনুরোধ করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো, তাকে অধ্যয়ন করুন। তার শিষ্যরা তাকে জিজ্ঞাসা করেছিল যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজগুলি কি কি? তিনি উত্তর দিয়েছেন, সর্বোত্তম কাজগুলির মধ্যে একটা উত্তম কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দান করা। তিনি একবারের জন্য শিক্ষা দেয়নি যে তুমি মুসলমান ক্ষুধার্তকে দান করলে তুমি ভালো কাজ হবে। তিনি ক্ষুধার্তকে খাদ্য দান করার কথা বলেছে, তো সর্বজনীন করে দিয়েছে। তো তাকে দেখে শিখুন। আমি বন্ধুগণ, আমার বলার বক্তব্য যেটা, আমার উপরে কেন ওদের রাগ, আমার উপরে এত রাগ কেন? নওশাদকে হারাতে হবে, নওশাদকে হারাতে হবে, ভাঙড়কে হারাতে হবে, ভাবতে হবে। আমি বিধানসভার মধ্যে একটা প্রস্তাব রেখেছিলাম যে এখন তো হসপিটাল আপনারা বাড়াচ্ছেন না, প্রথম বলেছিলাম হসপিটাল বাড়াবার কথা, তারপরে বললাম যে রেফার যে করে, আরামবাগের একটা রুগী কলকাতায় আসতে গেলে আসার পরে সিট পায় না, কিন্তু আবার সে 30-40 হাজার টাকা ধরিয়ে দেয়, সিট পেয়ে যাবে। মালদা মুর্শিদাবাদ থেকে রুগী আসছে, 30-40 হাজার টাকা ধরাতে পারলে দালালকে সিট পেয়ে যাবে, কিন্তু এমনি সিট পায় না। এটা বন্ধ করা দরকার। আমি বলেছিলাম এই জন্যই যে প্রত্যেকটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক। আপনারা অনেকে আরামবাগের মানুষ ট্রেনে বাড়ি আসেন তো, হাওড়া গেলে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে কোথায় দেখেন ভাই? ডিসপ্লে বোর্ডে দেখেন, প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করতে, ট্রেন নাম্বার, ট্রেনের নাম। আরামবাগ লোকাল হোক আর কি তালপুর লোকাল নাকি আছে, গোঘাট লোকাল, আচ্ছা সরি গোঘাট লোকাল, দেখেন তো ওই ধরনের আমি বলেছিলাম ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক। আপনাকে আরামবাগের কোন একটা রোগী গিয়েছে কোথায়, কলকাতাতে পিজি হসপিটালে এমার্জেন্সি ভর্তি করতে হবে, কিন্তু আপনি সিট পাবেন না, সিট নাই, 40,000-30,000 ধরান সিট হয়ে যাবে। তাহলে 40,000-30,000 হারামে যাচ্ছে, হারামে যাচ্ছে না, যাচ্ছে না বলেন? মেহনতের টাকা যাচ্ছে হারামে। তো আমি এটা বন্ধের জন্য বলেছিলাম ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেন। কিভাবে? যে ওই এনআরএস, আরজিকল মেডিকেল এবং আরামবাগ মেডিকেল কলেজ পর্যন্ত, ব্লক থেকে শহর পর্যন্ত কত টোটাল বেড আছে, আইসিইউ, আইডিইউ, এইচডিইউ, কত রকম হয় না, মেল ফিমেল ওয়ার্ড হয়, তো যা আছে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেন, এতটা বেড, এতটা এখন ভর্তি। এবার বোর্ডে আছে আইসিইউ 30টা, ভর্তি আছে 25টা, এখানে সিগন্যাল নেবেন। আপনাকে যদি কেউ বলে আপনি আপনার রুগীকে নিয়ে গেছেন এমার্জেন্সি আইসিইউতে ভর্তি করতে হবে, যদি বলে বেড নাই, আপনি তো বাইরে এসে দেখতে পাবেন 5টা বেড খালি আছে, চ্যালেঞ্জ করতে পারবেন? তাহলে চুরি বন্ধ হয়ে যাবে, দালালি বন্ধ হয়ে যাবে, 40,000 টাকা হারামে দিতে লাগবে না। এটা আমি প্রস্তাব দিয়েছিলাম। এটাই দিদিমণির তার ভাইপোর রাগ হয়ে গেছে। কেন এই কথা বলবে নওশাদ? হয়তো বাড়ি বাড়ি আলোচনা করেছে বসে, নওশাদ এই কথা বললে ওই দালালি থেকে যে টাকা উঠছে একটা পার্সেন্টেজ হয়তো তাদের কাছে যাচ্ছে, সেই জন্য নওশাদের প্রস্তাবকে গ্রহণ করেনি। তাহলে নওশাদকে বিধানসভায় আসতে দেওয়া যাবে না, তার জন্য তোড়জোড় কর। তবে একটা কথা বলে যাই, নওশাদকে দ্বিতীয়বার বিধায়ক হয়ে যেতে হবে এই স্বপ্ন নওশাদ দেখেনি। নওশাদ ভালো করে বুঝে গিয়েছে, একবার যখন এখানে পা দিয়েছি, দ্বিতীয়বারের পা দেওয়ার জন্য টাফ হতে পারে, তবে একবারই বাংলার মানুষকে বুঝিয়ে দেব যে বিধায়ক হিসাবে কতটা বলতে পারে। 1952 সাল থেকে আরামবাগের মানুষেরা বিধায়ক তৈরি করার জন্য ভোট দিচ্ছে, কিন্তু আরামবাগের মানুষরা একবারের জন্য জানতো না একজন বিধায়কের মোবাইল খরচ করার জন্য মাস গেলে 5,000 টাকা দেওয়া হয়। কে জানিয়েছে? নওশাদই জানিয়েছে। তো আমার উপর ওদের রাগ।
আচ্ছা আপনারা বলেন যদি ডিসপ্লে বোর্ডটা লাগিয়ে দেয় কি ক্ষতি হবে? আপনাদের ভালো হবে না লাভ হবে? ক্ষতি হবে। তাহলে জনগণের ভালো হওয়ার জন্যই তো সরকার, জনগণের পকেট কাটার জন্য সরকার নয়। এখন যে সরকারটা আপনারা পুষছেন আপনাদের পকেটটাকে কেটে নিচ্ছে। তাই আগামী দিনে এই পকেট কাটা সরকারকেই কাটতে হবে, নতুন সরকার নিয়ে আসতে হবে। আরামবাগের মানুষ কেন কলকাতায় ট্রিটমেন্ট করতে যাবে ভাই? আরামবাগের মানুষ আরামবাগই ট্রিটমেন্ট করবে, তার ব্যবস্থা করতে হবে। এইরকম সরকারকে আনতে হবে। সকলে ভালো থাকবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না, পরিশেষে দুটো কথা বলবো, বলে শেষ করব। এক নম্বর কথা হচ্ছে রাজনৈতিক হিংসায় জড়াবেন না। আচ্ছা আপনারা কোনদিন দেখেছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? অভিষেক ব্যানার্জি অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে? মোহাম্মদ সেলিম সাহেবের সাথে শোভন বাবুর হাতাহাতি লড়াই হতে? সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে আপনার সুকান্ত মজুমদারের হাতাহাতি লড়াই হতে? কোনদিন দেখেনি, আর দেখতেও চাই না। চর্বিটা কোথায় বলুন তো? এই আরামবাগের ওয়ার্ডের মানুষদের, গ্রামের মানুষ, বুথের মানুষদের চর্বিটা একটু বেশি। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে এসি রুমে বসে চা খাওয়াচ্ছে, আর আপনারা এখানে মেরে একে অপরের সাথে লড়াই করে মাথা ফাটিয়ে দিচ্ছেন। কেন ভাই? আপনাদেরকে একটু চর্বি বেশি হয়ে গেছে নাকি? আমার কথাটা খারাপ লাগছে? আমি একটা স্লোগান দিই ভাই, এখন নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। অনেক হয়েছে, জনগণের লড়িয়ে দিয়ে তোমরা ক্ষমতার মসনদে বসেছো। বছরে একটা দিন হলে কি বলবে? আহা গো ওই লোকটা খুব ভালো ছিল, ওর ছবিতে মালা পরিয়ে অমুক অমর রহে বলে ছেড়ে দেবে। যে শ্মশানে যাবার গেল, যে কবরে যাবার গেল, যে জেল খাটছে, আর যার পরিবারে মরল বা জেল খাটলো তারাই বুঝছে 364 দিন নেতাদেরকে পাত্তা পাবেন না। একদিন আসবে আপনার স্বামী, আপনার ছেলে, আপনার পিতার ছবিতে মালা লাগিয়ে অমুক অমর রহে বলে ছেড়ে দেবে। তাই অনুরোধ করছি, এই রাজনৈতিক কারবারিতে পাল্লাই পড়বেন না। এরা সন্ধ্যেবেলায় মুখে ফেস পাউডার টেস্ট পাউডার কি সব বলে গো লাগিয়ে টিভির সামনে বসে আপনাকে আমাকে বোকা বানায়। আমিও তো আগে ডিবেটে যেতাম, এখন যাওয়া ছেড়ে দিয়েছি। ওর নাটক হয়, ওটা কিচ্ছু ভালো জায়গা নয়। একদিন আমি ডিবেটে যাই, একটা স্টুডিওতে গিয়েছি, একজন ভদ্র মহিলাকে বললো সাহেবকে একটু মেকআপ করিয়ে দাও। আমি ভাবলাম হয়তো একটু পাকল মারছে আমার সাথে, সিরিয়াস বলছি। কেউ পাকল মেরে বলেছে, হালকা বয়সী ছেলে তো, হালকা বয়সী মানে সবাই হালকা ভাবেই নেয়। তো বলছে সাহেবকে মেকআপ করিয়ে দাও। তারপরে একটি মেয়ে ওই একটা ব্যাগের মতো অ্যাটার্জির মতো নিয়ে আমার কাছে এসে বলে স্যার চলুন রুমে। আমি কোথায় যাবো? মানে আপনাকে মেকআপ করাতে। আমি না না, আমার ভাঙা ফুটো যা আছে চলে যাবে। আমার জ্ঞান হয়েছে, এটা আমার জ্ঞান হয়েছে ওখানে, যে এই ধরনের মেকআপ করে আবার টিভির সামনে বসে, এই ধরনের মেকআপ করে টিভির সামনে বসে, মানে বুঝতে পারছেন? বসে এই কারেঙ্গা টান কারেঙ্গা, যখন আবার বিরতি হয়ে যায় কাজু কিশমিশ খেতে খেতে বলে কেমন দিলাম বলতো, ওরা বলে আবার এটা তো একটু বেশি হয়ে গেল না। আর আমরা বোকা মানুষ, গ্রামের মানুষ, শহর থেকে এত দূরে থাকি, আর আমরা ওই দাদা দিদির জন্য মারপিট করে মাথা ফাটাই। আমি অনুরোধ করবো আপনাদের কাছে যে মারামারি হানাহানিতে জড়াবেন না। কি হবে? একদল শ্মশানে যাবে, একদল কবরস্থানে যাবে, আর একটা দল জেলের ভাত খাবে। আর আমাদের মতো রাজনৈতিক যারা কারবারি আছে টিভির সামনে বসে বলবে এটা উচিত হয়নি, দাঁড়াও ওর ব্যবস্থা আমি গ্রহণ করছি। ঘোড়ার ডিম হবে ব্যবস্থা গ্রহণ, যার ধ্বংস হওয়ার তার গেল। অনুরোধ এটাই। দ্বিতীয় অনুরোধ হচ্ছে প্রশাসন বন্ধুদেরকে আপনারা সহযোগিতা করবেন। প্রশাসনের একটা অংশ এখনো যারা সোজা রেখে তারা কাজ করছে, তাদেরকে আমরা সহযোগিতা করব। যারা শাসক দলের চাটুকারিতা করে তাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে রাখবো। কিন্তু প্রশাসন আমাদের নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।